রাত্রেই ওই জিনটা নাকি নানিকে একটু পরীক্ষা করে বললেন যে ওর সাথে একটা বাচ্চা জিনের প্রভাব আছে, বাচ্চা জিনটা তো শক্তিশালী না, তবে খুব জ্বালাতন করবে, ও তো বুঝ কম, ও আগেও জ্বালাতন করছে। এই জিনিসটা আপনাদের সাথে মগ বাজারে আসছে, ওই বাড়িতে কিছু একটা খাওয়ার জন্য কেবল বসছে, ওই সময় ওর ঘাড় চেপে ধরে এখানে নিয়ে আসছি। ঘটনাটির সময়কাল 1970-এর দশকের একদম শেষ দিকে। ওনার নানা নতুন চাকরি, সদ্য বিয়ে করেছেন। ওনার নানা একজন কৃষি অফিসার ছিলেন, সরকারের প্রথম শ্রেণীর একজন কর্মকর্তা ছিলেন। ওনার পোস্টিং হয় ওই সময় মানিকগঞ্জের ঘিওর উপজেলাতে। ওই সময় যে সরকারি কোয়ার্টারে ওনারা ছিলেন, এই কোয়ার্টারগুলো কিন্তু সেই পাকিস্তান পিরিয়ডের ছিল। এখন তো নতুন নতুন অনেক কোয়ার্টার হয়েছে, এখনো অনেক পুরনো যে কোয়ার্টারগুলো রয়েছে যেগুলো একদম পরিত্যক্ত হয়ে গেছে, সেগুলো দেখলেও কিন্তু আমরা বুঝতে পারি যে অনেক আগের কোয়ার্টারগুলো কেমন ছিল। অনেক আগের যে কোয়ার্টারগুলো, এগুলোতে রান্নাঘরের জন্য আলাদা জায়গা থাকতো, অর্থাৎ গ্রামে আমরা যেরকম দেখি যে রান্নাঘর আলাদা থাকে, অনেকটা ওই রকম আর কি। এদিকে সারাদিন তো কর্মব্যস্ততার মধ্যেই নানা পার করতেন, বিকেলের দিকে আসতেন। আর কোয়ার্টার যেখানে, অফিসটাও কাছাকাছি ছিল, তারপর ওনার কাজের ব্যস্ততা বেশি ছিল। নানি সারাদিন বাসায় একা একাই থাকতেন, বিকেলের দিকে নানা আসতেন। নানা আসার পর উনি রাতের খাবার রান্না করার প্রচেষ্টা শুরু করতেন। তো ওই কোয়ার্টারে তেমন কোনো মানুষজন আসলে ছিল না। রান্নাঘরটা যেখানে ছিল, রান্নাঘরের পেছন সাইডে একটা পুকুর ছিল। ওই পুকুরকে কেন্দ্র করে অনেকেই ভয় টয় পেয়েছে। ওই পুকুরের পাশেই ছিল তাল গাছ। তো নানি একদিন রান্না করছেন সন্ধ্যার পরে, তখন তো মানুষজন খুব কমই ছিল বলতে হবে, আশেপাশে এত ঘনবসতি ছিল না। নানা ভিতরে আছেন ঘরের ভিতরে, আর নানি বাইরে রান্না করছেন। হঠাৎ করে মনে হলো রান্নাঘরের পেছনে একজন শব্দ হচ্ছে। শব্দটা কেমন, যে তাল গাছ রয়েছে, তাল গাছে কিন্তু দেখা যাচ্ছে যদি দমকা বাতাস এসে লাগে, তখন তাল গাছের ডালগুলো অর্থাৎ পাতাগুলো একটার সাথে বাড়ি খেলে এক ধরনের শব্দ হয়। মনে হচ্ছে এরকম শব্দ হচ্ছে, তবে শব্দটা বেশ জোরে। কি ব্যাপার, এরকম শব্দ কেন হচ্ছে? নানি উনি রান্নাঘর থেকে বাইরে বের হয়েছেন। বাইরে বের হওয়ার পরে দেখেন একটা ভয়ঙ্কর দৃশ্য। তাল গাছটা রাবারের মতো বেঁকে ইংরেজি ইউ আকৃতির, মানে উল্টো ইউ এর মতো শেপ করে, মাথাটা একদম মাটির সাথে লেগে যাচ্ছে, আবার সোজা হয়ে অপর পাশে আবার ইংরেজি উল্টা ইউ এর মতো শেপ ধরে মাথা, ওই তাল গাছের মাথাটা মাটির সাথে লেগে যাচ্ছে, আবার সোজা হয়ে যাচ্ছে। এরকম বেশ কয়েকবার করলো। আর ঠিক তাল গাছের ওইখানটাতে মনে হচ্ছে প্রচন্ড বাতাস হচ্ছে, অথচ অন্য কোথাও কোনো কিছু নাই। নানি তো ভয় পেয়ে গেছেন, তাড়াতাড়ি রান্নার ঘরের ভিতর এসে চুলার আগুনটা আরো বেশি করে জ্বালিয়ে দিয়েছেন। তারপরেও মনে হচ্ছিল ওরকম শব্দ হচ্ছে। এরপর দৌড়ে উনি ঘরে চলে যান, নানাকে ডেকে নিয়ে আসেন। নানা এসে দেখেন সবকিছু স্বাভাবিক। নানা নাকি এই সমস্ত বিষয় ওভাবে শুরুর দিকে বিশ্বাস করতেন না। তো নানি রান্নাবাড়া করেছেন। ওই রাত তো মোটামুটি খাওয়া দাওয়া করে সবাই শুয়ে পড়েছেন। রাতের বেলা, অর্থাৎ ওই রাতেই নানি যখন ঘুমিয়েছেন, ঘুমের মধ্যে উনি দেখেন ভেড়া টাইপের একটা প্রাণী অদ্ভুতভাবে 2 পায়ে দাঁড়িয়ে, কখন আবার 4 পায়ে দাঁড়িয়ে অদ্ভুত ভঙ্গিমায় নাচানাচি করছে। নাচানাচি করে আবার হঠাৎ করে সামনে চলে আসে, তার সামনে এসে ভয় দেখানোর চেষ্টা করে, আবার পেছন দিকে চলে যায়। উদ্ভট ভঙ্গিতে নাচানাচি করে, আবার হঠাৎ করে মুখের সামনে চলে এসে ভয় দেখানোর চেষ্টা করে। স্বপ্নের মধ্যে কিন্তু এরকমটা উনি দেখেছেন। স্বপ্নের মধ্যে উনি ভয় পাচ্ছেন, ঘুম ভেঙে গেল। উনি দেখলেন যে ওনার হাজবেন্ড মানে নানা পাশে ঘুমাচ্ছেন। উনি চিন্তা করলেন এটা একটা দুঃস্বপ্নই। তো ওই রাত ওভাবে চলে গেল। এইভাবে আরো বেশ কিছুদিন যায়। তবে এর মধ্যে কিন্তু ওই ভেড়ারূপী অবয়বটা আর আসেনি। আর ওই তাল গাছ সম্পর্কিত আর কোনো ভয়ের ঘটনা ওনার সাথে ঘটেনি। বেশ কয়েক মাস চলে যাওয়ার পর নানি বুঝতে পারলেন যে আল্লাহর রহমতে উনি প্রেগনেন্ট হয়েছেন। বিষয়টা যখন নানাকে জানালেন, নানাও খুব খুশি হলেন। পরিবারকে জানানো হয়, বিশেষ করে ওই মুন্সিগঞ্জের বিক্রমপুরে নানার যে পরিবার ছিল তাদেরকে জানানো হয়। সবাই খুশি। কিন্তু এই খুশি বেশি দিন স্থায়ী হলো না। নানির পেটে প্রচণ্ড ব্যথা হতে শুরু করলো। এত ব্যথা, নানি কিছুই খেতে পারতেন না। এদিকে মুন্সিগঞ্জের ঘিওরে ওনাদের আত্মীয় স্বজন তো কম, দেখাশোনা করার লোকজন নাই। নানা বাধ্য হয়েই মুন্সিগঞ্জের বিক্রমপুরে নানিকে পাঠিয়ে দিলেন। নানার নাম হচ্ছে শামসুল হক মাস্টার। ওই এলাকায় উনি খুবই পরিচিত একজন ব্যক্তি। সেখানে পাঠিয়ে দেওয়ার পর আশা করা হয়েছিল যে ওখানে তো লোকজন আছে, মানুষের সেবা যত্ন নানি পাবেন, তাতে করে অনেকটাই সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু না, তা কিন্তু হচ্ছিল না। নানির পেটে ব্যথা কিন্তু হচ্ছিলই। আর স্বপ্নের মধ্যে ওই অবয়বটাকে নানি কিন্তু দেখতে পেতেন। এর মধ্যে আর একটা ঝামেলা শুরু হয়ে গেল। রাতের বেলাতে নানির রুমে কে যেন দরজায় এসে টোকা দেয়, নানার কণ্ঠ নকল করে ডাক দেয়। নানা তো তখন মানিকগঞ্জের ঘিওরে, উনি তো মাঝে মাঝে আসেন। নানিকে তো ওখান থেকে এখানে পাঠিয়ে দিয়েছেন। শুরুর দিকে উনি দরজা খুলেছেন, চিন্তা করেছেন যে মনে হয় নানাই আসছেন, যেহেতু উনি প্রেগনেন্ট, নানা তো চলে আসতেই পারেন। কিন্তু দরজা খুলে দেখা গেল যে না, কেউ নেই। বেশ কয়েকবার এমনটা হয়েছে। এরপর তো নানি বুঝতে পেরেছেন বিষয়টা তো স্বাভাবিক না।
উনি যখনই নানাকে বিষয়টা শেয়ার করেন, নানা এটাতে পাত্তাই দেন না, বলে যে ধুর না, ও কিছু না, তোমার হ্যালুসিনেশন হয়েছে। এই কারণে একটা সময় নানি নানাকে এই বিষয়গুলো শেয়ার করা অনেকটা বন্ধই করে দিয়েছিলেন। এদিকে ওনার সাথে এরকম হচ্ছে, আর স্বপ্নে মাঝে মাঝেই উনি সেই ভেড়ার মতো প্রাণীটাকে দেখতেন, নাচানাচি করছে অদ্ভুত ভঙ্গিমায়, আবার হঠাৎ করে সামনে চলে এসে ভয় দেখাচ্ছে, আবার পেছনে চলে যাচ্ছে, এরকমটা উনি দেখতেন। তো এই যে পেটে ব্যথা, এই সমস্যাটা আস্তে আস্তে কিন্তু তীব্র থেকে তীব্রতর হচ্ছিল। এদিকে সম্পর্কে নানির ফুপু হন একজন ব্যক্তি, ভদ্রমহিলা। উনি আসেন, উনি এসে সব কিছু যখন শোনেন, উনি আবার টুকটাক কিছু জানতেন। উনি বললেন যে বিষয়টা তো আমার কাছে স্বাভাবিক বলে মনে হচ্ছে না, আচ্ছা ঠিক আছে, আমি একটা তদবির দিচ্ছি। উনি তখন কি করেছেন, এই ঝাঁকি জাল, মানে আমরা অনেক সময় খেয়াও জাল বলি আর কি, যেটা ছুঁড়ে মারা হয় পুকুর বা জলাশয় আর কি। তো এরকম একটা ঝাঁকি জাল চতুর্দিকে দিয়ে, অর্থাৎ নানির মাথার উপরে এই জালটা দিয়ে চতুর্দিকে ছড়িয়ে দেওয়া হয়, মানে জালের ভিতরে নানি। উনি এরপর চতুর্দিকে একটা বন্ধনী দিয়েছেন, এটা কিন্তু ঘরের ভিতরে দিয়েছেন, এবং বলেছেন যে তুমি খুব দরকার ছাড়া এখান থেকে বের হবে না, আর ভিতরেই থাকবা। মানে জালটা একটা মশারির মতো কাজ করেছে আর কি, এমনিতে তো মশারি আছেই, উনি ওভাবেই আর কি জিনিসটাকে সেট করে দিয়েছেন। ওই রাত্রে ওই ফুপু যখন বাড়িতে গিয়েছেন, রাতের বেলা ওনার বাড়িতে এমন উপদ্রব শুরু হয়েছে, তার দরজায় এসে নাকি নাকি কণ্ঠে বলছে, এই তুই ওই বাড়িতে আবার যাবি, যায় তুই বন্ধনী কেটে দিয়ে আসবি, নাহলে কিন্তু তোকে মেরে ফেলবো। সারাটা রাত নাকি এইভাবে বিরক্ত করছে। ওনার বাড়ির সবাই ভয়ে তটস্থ হয়েছিল যে না জানি রাত্রে কি হয়ে যায়, মনে হচ্ছে যে এই দরজা জানালা ভেঙে ফেলছে, টিনের যে বেড়া ছিল সেটার উপর ভয়ঙ্করভাবে আঘাত করছে, মনে হচ্ছে মোটা লাঠি দিয়ে ধপাস ধপাস করে বাড়ি মারছে। আর নাকি নাকি কণ্ঠে বলছে, যা এক্ষুনি যা, এক্ষুনি না যেতে পেলে সকালে যায় বন্ধনী কেটে দিয়ে আসবি। তখন নারী বলে, আচ্ছা ঠিক আছে তুমি যাও, আমি বন্ধনী কেটে দিয়ে আসবো। তারপর নাকি যায় না, তারপর এরকম উপদ্রব করছেই, সারাটা রাত ওই বাড়ি কেউ ঘুমাতে পারেনি। নানি কি করেছিলেন, মানে ফুপু, তো ওই ফুপু কি করেছিলেন, সারা রাত নাকি শুকনো মরিচ পুড়িয়েছেন, সারা রাত এভাবেই কেটেছে। ফজরের আজানে যখন সময় হয়ে গেছে, এরপর থেকে এই সমস্যার সমাধান হয়েছে। পরদিন ফুপু নানির কাছে গিয়ে সে বন্ধনী কেটে দিন এবং বলেন যে আমার দ্বারা হবে না, তবে দ্রুত ভালো কোনো হুজুর বা কবিরাজের কাছে তোমাকে যেতেই হবে। আমি তো আসলে এরকম কিছু জানি না, যতটুকু জানতাম করেছিলাম, এখন তো রাতের বেলা এসে যা শুরু করছে, আমার ফ্যামিলি নিয়ে তো আমরা বাঁচতে পারবো না, তুমি দ্রুত এগুলোর একটা ব্যবস্থা নাও। এদিকে সময় কেটে যাচ্ছিল, ওরকম ভালো কোনো হুজুর কবিরাজ মানে ওনারাও পাচ্ছিলেন না, নানাও এগুলোতে গুরুত্ব দিচ্ছিলেন না। তখন কিন্তু নানির প্রেগনেন্সির সময় হচ্ছে 7 মাস। এই 7 মাসে হঠাৎ ওনার যেই ডেলিভারি পেইন, যেটা লেবার পেইন, এটা ওঠে। এরপর নানি একটা পুত্র সন্তান জন্ম দেন, যিনি হচ্ছেন এই যে নেহান ভাইয়ের বড় মামা, পুত্র সন্তান হয়। তো উনি হবার পর দেখা যাচ্ছে উনি তো আসলে অপরিপক্ক শিশু, ফুল টাইম তো আসলে মায়ের গর্ভে উনি থাকতে পারেননি। বাচ্চাটা হবার পর অনেক যত্নে রাখতে হয়েছিল। হওয়ার পর দেখা যাচ্ছে যে মোটামুটি নানি স্বাভাবিক হয়ে যান, অনেকটাই স্বাভাবিক। তখন ধারণা করা হয়েছিল সমস্যা মনে হয় এখন ওভাবে নাই। এভাবে সময় কাটতে থাকে। কিন্তু আরেকটা বিষয়, সেটা হচ্ছে কিছুদিন যাবার পর, মাসখানেক যাবার পর সবাই একটা বিষয় খেয়াল করলেন, সেটা হচ্ছে নানির যে বাচ্চাটা রাতের বেলা কান্না করে ওঠে, মনে হচ্ছে কোনো কারণ ছাড়াই কান্নাকাটি করছে। আর মনে হচ্ছে সে চোখ খুলে উপরে এমন ভয়ঙ্কর কিছু দেখছে যে খুব আতঙ্কিত হচ্ছে, সে কান্নাকাটি করছে। নানির শরীরেও কেমন ধরনের এক ধরনের ভার হয়ে যেত, এমন অস্বস্তি লাগতো, মনে হতো যে রুমে কেউ আছে, এরকমটা মনে হতো। তো এরকম আরও বেশ কিছুদিন কাটে। ওনারা এর মধ্যে কিছু হুজুর কবিরাজ যে ঝাড়ফুঁক করিয়েছিলেন। এভাবে সময় যেতে 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 একটা সময় এসে নানি আবারও প্রেগনেন্ট হন। যখন উনি প্রেগনেন্ট হয়েছেন, আবার স্বপ্নের মধ্যে ওই ভেড়ার মতো অবয়বটা আসতে শুরু করে, এসে ভয় দেখাতে শুরু করে, ঠিক আগের মতো। আপনার পেটে ব্যথা হতে থাকে। প্রথমবার তো এরকম হয়েছে, আবার দ্বিতীয়বার এরকম হচ্ছে। তো এই বিষয়টাও যখন জানানো হয়, তখন নানা এবার এই বিষয়গুলোতে একটু বিশ্বাস শুরু করেন যে বিষয়টা তো আসলে স্বাভাবিক না। উনি ওনার জায়গা থেকে ট্রিটমেন্ট করানোর চেষ্টা করছিলেন, তবে ওভাবে লাভ হচ্ছিল না। এক রাতে ঘটে একটা ভয়ঙ্কর ঘটনা। নানি তখন ওয়াশরুমে যাওয়ার জন্য বা কোনো কারণে ঘরের বাইরে বেরিয়েছেন, নানা তখন ঘরের ভিতরে ছিল। তখন হঠাৎ করে দেখেন দূর থেকে একটা আলোর গোলা নানির দিকে ছুটে আসছে। এটা দেখে নানি দ্রুত ঘরের মধ্যে ঢুকে দরজা লাগিয়ে দেন। দরজা লাগিয়ে দিয়ে কিন্তু দরজার ওপাশেই, মানে চৌকাঠের ভেতরে, দরজার ভেতরে সাইডে আর কি, ঘরের ভেতর সাইডে দাঁড়িয়ে আছেন। উনি দেখতে পেলেন, মনে হলো ওই আলোটা এসে দরজার একদম কাছাকাছি দাঁড়িয়ে গেছে। ওই আলোটা থেকে যতটুকু আলো বিচ্ছুরিত হচ্ছিল, চৌকাঠের নিচ দিয়ে ভেতরে ঢুকছিল, এবং ওই আলোতে নানির পা নিজেও দেখতে পাচ্ছিলেন, নিজের পা। তখন নানি যেটা আশা করেননি, এমন একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে যায়। নানি আশা করেছিলেন এই আলোটা তো বাইরেই আছে, ঢুকবে না। উনি দেখলেন ওই আলোটা চৌকাঠের নিচ দিয়ে
ভেতরে চলে আসলো। এসেই মনে হলো নানির শরীরের ভেতরে ঢুকে গেল, মানে মুখ দিয়ে কান দিয়ে না, মনে হলো জাস্ট খালি ওই আলোটা ওনার শরীরের ভেতরে ঢুকলো, ওনার শরীরে একটা ঝাঁকুনি অনুভূত হলো, জাস্ট এতটুকুই। এরপর আবার ওনার তীব্র পেটে ব্যথা। নানাকে বলেন এই ঘটনা ঘটেছে। নানা এটা শুনে তো বেশ ভয় পেয়ে যান যে আসলেই তো এতদিন তো বিশ্বাস করি নাই, হালকা পাতলা বিশ্বাস করছি, তারপর টুকটাক ঝাড়ফুঁক করাইছি, এই বিষয়গুলো তো এখন অন্যরকম দিকে যাচ্ছে। ওনার পেটে ব্যথা কিন্তু চলছে। এর মধ্যে যেই হুজুরের সন্ধানী পান, ঝাড়ফুঁক করানো হয়। এরপর যখন 6 মাসের মতো কেটে যায়, নানির আবার ডেলিভারি পেইনটা উঠে যায়। এই সময় কিন্তু এটা ওঠার কথা নয়। 6 মাসে একটা সন্তান উনি জন্ম দেন। এই সময়ে জন্ম নেওয়া শিশুগুলো আসলে বাঁচে খুবই কম, কারণ খুবই অপরিপক্ক শিশু, 6 মাসের শিশু। এই বাচ্চার বয়স যখন 2 দিন হয়েছে, নানি তখন বাচ্চাকে নিয়ে শুয়ে আছেন। তখন অবশ্য নানি ওনার মায়ের বাড়িতে ছিলেন। ওনার মা সহ আশেপাশে যারা আছে তারা বলছে যে তুই ঘুমা, আমরা বাচ্চাকে দেখছি, কোনো সমস্যা নেই। তো নানি হঠাৎ করে মনে হলো রাজ্যের সব ঘুম এসে ওনার চোখে ধরে গেছে, প্রচণ্ড ঘুম আসে, উনি কখন যে ঘুমিয়ে পড়ছেন নিজেও জানে না। যখন ওনার ঘুম ভেঙেছে তখন দেখেন আশেপাশে যতগুলো মহিলা ছিল ওনার মা সহ সবাই এমন বেঘরে ঘুমাচ্ছেন যে বোম ফুটলেও মনে হয় ওনাদের ঘুম ভাঙবে না, এমন একটা অবস্থা। তখন উনি পাশে থাকা বাচ্চার দিকে তাকিয়ে চমকে ওঠেন। বাচ্চার শরীরে যখন হাত দিয়েছেন তখন আরও চমকে ওঠেন। শরীরটা একদম ঠান্ডা, কোনো শ্বাস প্রশ্বাস নেই। ওনার মাকে তখন ডেকে ওঠান। ওনারা ধর্মর করে উঠছেন যে আসলে ওনারা একসাথে কিভাবে সবাই ঘুমিয়ে গেলেন এটা নিজেরাও জানেন না। এরপর যেটা হয় সেটা হচ্ছে যে বুঝতে পারলেন যে বাচ্চাটা মারা গেছে, পরিবারের শোকের ছায়া নেমে আসে। তো এরপর আবার দীর্ঘদিন কোনো সমস্যা হয়নি। 3rd টাইম নানি যখন প্রেগনেন্ট হন তখন হচ্ছে এই যে নেহান ভাইয়ের মা গর্ভে ছিলেন আর কি, তখন নাকি খুব একটা সমস্যা হয় নাই। স্বাভাবিকভাবেই নেহান ভাইয়ের মা জন্মগ্রহণ করেছেন। জন্মগ্রহণ করার পর কিছু কিছু সমস্যা দেখা দিয়েছে, সেটা বাচ্চার সাথে না, অর্থাৎ নেহান ভাইয়ের মায়ের সাথে না। এক রাত্রে ঘটে একটা ঘটনা, নানার সাথে কোনো কারণে নানির ঝগড়া হয়েছে। দুজনের প্রতি দুজনই বেশ বিরক্ত, বিছানায় শুয়ে আছেন উল্টো দিকে মুখ ফিরিয়ে আর কি। গভীর রাতে নানির ওয়াশরুমে যাবার দরকার হয়। এখন নানাকে ডাক দিয়ে তো উনি নিয়ে যাবেন, নানার ওঠে না। উনি ডাকছে যে ওঠো ওঠো, ওই যে রাগ, একটু ঝগড়া হয়েছে আর কি, খুব রাগ, যাও তুমি একাই যাও। নানি বাইরে বের হয়েছেন, ওয়াশরুমটা বাড়ির বাইরে ছিল। তখন উনি ওয়াশরুমে যাবার জন্য যখন বেশ অনেকটা পথ এগিয়ে গেছেন, হঠাৎ করে মনে হলো ওয়াশরুমের কাছাকাছি থাকা বেশ কিছু কলা গাছ রয়েছে, ওই কলা গাছের ওখানে খচমচ খচমচ শব্দ হচ্ছে। উনি চিন্তা করেন কি ব্যাপার, এখানে কি, একটু উকি দিয়ে দেখার চেষ্টা করেছেন। যদিও বা অন্ধকার, ওনার হাতে তো হারিকেন ছিল, তাছাড়া চাঁদের আলো ছিল মোটামুটি বেশ ভালোই। উনি যখন উকি দিয়ে দেখার চেষ্টা করেছেন মনে হলো যে ওপাশ থেকে কেউ একজন তাকেও দেখার জন্য উকি দিয়েছে। উনি দেখতে পেলেন তাকে দেখার জন্য একটা ভেড়ার মতো কিছু একটা উকি দিয়েছে। মনে হচ্ছে ওই জিনিসটাও উকি দিয়ে দেখছে যে কে এলো। উনিও দেখলেন, সেও দেখছে। মনে হলো সে খুব পরিকল্পিত উপায়েই মাথাটা বের করে দিয়ে দেখছে। মনে হচ্ছে যে এই ভেড়ার মতো মাথাটা একটু হেসে দিল। হেসে দেওয়ার পর সে কি করলো, আবার মাথাটা আড়াল করে নিল। আড়াল করার পর শরীরটাকে অনেকটাই বড় করে মনে হচ্ছে যে সব কলা গাছ খেয়ে ফেলছে, মানে খাওয়া শুরু করে দিচ্ছে। এখানে একটু খায়, ওখানে একটু খায়, মানে তছনছ করে ফেলতেছে কলা গাছগুলো। নানি তখন চিন্তা করলেন যে চাই দ্রুত ডাক দেয়, নানাকে আর কি ডাক দেবেন আর কি। এর মধ্যে ঘটলো একটা ঘটনা। যখনই জাস্ট খালি এরকম চিন্তা করছেন, চোখের পলক ফেলেছেন, চোখ খোলার পরে দেখেন যে ভয়ঙ্কর ব্যাপার, ওই ভেড়ার মতো অভাবটা এখন একদম ওনার সামনে, মনে হচ্ছে 1 হাত দূরত্বে রয়েছে। 1 হাত দূরত্বে সেই স্বপ্নে দেখার সেই নৃত্যের যেই অঙ্গভঙ্গি সেরকম শুরু করেছে। করতে করতে একটু পিছন দিকে যায়, আবার সাঁ করে মাথার কাছে চলে আসে। মনে হচ্ছে ওনার শরীরটা ফ্রিজ হয়ে গেছে, নড়াচড়া করতে পারছেন না। একটা সময় এসে উনি একটু সাহস সঞ্চয় করে ঘুরে এক দৌড়ে ঘরের মধ্যে চলে গেছেন, নানাকে ডেকে তুলেছেন। নানা তো বেশ বিরক্তই, ওই ঝগড়াঝাটি হয়েছে আর কি। তারপরে উঠেছেন, ওঠার পর বাইরে গিয়ে দেখেন সবকিছু স্বাভাবিক, কলা গাছগুলো স্বাভাবিক আছে। তখন উনি বলেন যে তোমার মধ্যে মানে আবার এই সমস্যা আসছে। যদিও বা উনি বিরক্ত হয়ে বলেছিলেন, তারপরেও উনি বুঝতে পারলেন যে বিষয়টা আসলে অন্যদিকে যাচ্ছে। পরবর্তীতে নানির আপন বড় বোন, যিনি ঢাকার মগবাজারে থাকতেন, তার সাথে যোগাযোগ করা হলে তিনি একজনের সন্ধান দেন, একজন মহিলা কবিরাজ, যার বাড়ি হচ্ছে গাজীপুরের শ্রীপুরে। তো নানি নানা দুজনই মগবাজারে আসেন। এরপর সবাই একসাথে গাজীপুর শ্রীপুরে চলে যান। দিনের বেলা গিয়েছেন, তখন ওই ভদ্র মহিলা বলেন যে আমি তো আসলে রাতের বেলা ছাড়া চিকিৎসা করতে পারবো না, রাতের বেলা আমি হাজিরা দিব আর কি। ওরা একটা বিশেষ ঘর ছিল, ঘরের মধ্যে বসেন, অন্ধকার ঘরের মধ্যে। এরপর উনি ওনার মতো করে কাজ শুরু করে দেন। অল্প সময় কাজ করার পরই মনে হলো ধপাস করে একটা ভয়ঙ্কর শব্দ হলো, অনেক ভারী কিছু একটা পড়েছে। তারপরে জিনিসটা সালাম দিল। সালামের যেই ভয়েসটা আর কি, এটা বেশ গম্ভীর ছিল, তবে নাকি নাকি ছিল না। তারপরে ওই ভদ্র মহিলা বলেন যে এই দেখতো কি অবস্থা, তুই কি একাই আসছিস? তো
তো উনি বলছেন না আমার সাথে আরেকজন আছে, নাম বলছে, তারও নাম বলছিল, সাথে কে আসে তার নাম বলেছিল। তখন ভদ্রমহিলা যে কথা বলেন সেই অনুযায়ী ওই জিনটা নাকি নানিকে একটু পরীক্ষা করে বলেন যে ওর সাথে একটা বাচ্চা জিনের প্রভাব আছে, বাচ্চা জিনটা তো শক্তিশালী না, তবে খুব জ্বালাতন করবে, ওর তো বুঝ কম, ও আগেও জ্বালাতন করছে, তবে এটা নিয়ে খুব বেশি চিন্তা করার দরকার নাই, ওকে ধরে আনতেছি। তখন নাকি ওই জিন জিজ্ঞেস করে নানিকে যে আপনি শুরুতে কোথায় ছিলেন, শুরুতে কোথায় সমস্যা হয়েছিল? বলে শুরুতে তো মানিকগঞ্জের ঘিওরে ছিলাম। তখন বলছে ঠিক আছে, ঘিওর থেকে ঘুরে আসি, দেখি ওই দুষ্টু ফাজিলটা ওখানে আছে কিনা। 1 মিনিট পরেই আবার ধপাস করে একটা শব্দ হয়, মনে হলো তারা আসছে। আসার পর বলছে যে না তো ঘিওরে পাই নাই। আচ্ছা এরপরে কোথায় ছিলেন? তখন বলছেন আমরা তো বিক্রমপুরে ছিলাম, মুন্সিগঞ্জের। ঠিক আছে, বিক্রমপুরে যাচ্ছি। এরপরে আবার শুনশান নিরাপত্তা। 1 মিনিট পর বলছে না তো বিক্রমপুরে তো ওটার পাইলাম না। আচ্ছা বলেন তো আপনারা কোথা থেকে আসছেন? তখন বলছে আমরা তো মগবাজার থেকে আসছি। তখন তারা বলতে আচ্ছা ঠিক আছে মগবাজার যাচ্ছি। তারপর তারা মগবাজারে গেল। এরপরে মনে হলো যে কিছু একটাকে নিয়ে ধপাস করে মাটির উপর ফেলছে, আর জিনিসটা চি চি করে শব্দ করতেছে, আবার নাকি নাকি শব্দ করে। তখন বলছে মগবাজারে গিয়ে পাইছি এই জিনিসটা, আপনাদের সাথে মগবাজারে আসছে, ওই বাড়িতে কিছু একটা খাওয়ার জন্য কেবল বসছে, ওই সময় ওর ঘাড় চেপে ধরে এখানে নিয়ে আসছি। তখন ওই জিনি বলতেছে এই তুই কি যাবি? ওই জিনিসটা নাকি নাকি বলে না আমি তো যাবো না, ওর তো আমার ভালো লাগছে, ওর কোনো সন্তান আদিও আমি সুস্থ থাকতে দিব না, একটাকে তো মারছি। তখন ওই জিন বলতেছে দেখ তুই চলে যা, তা না হলে কিন্তু তোকে এখনই বোতলে বন্দি করে গভীর পানির নিচে যে মাটি আছে এই মাটিরও গভীরে পুঁতে দিয়ে আসবো। সে বলছে না আমাকে যাই করিস আমি যাবই না। তখন ওই জিনেরা বলে বুঝছি তুই কথা শোনার লোক না। এরপরেই নাকি কিছুক্ষণ চুপচাপ থাকলো। এরপরে জিন বলছে ওকে বোতলে ভরা হয়ে গেছে, এক্ষুনি গিয়ে ওকে আগে পানির নিচে মাটির গভীরে পুঁতে দিয়েছি, তারপরে কথা হবে। এরপর তারা চলে গেলেন। এর 2 কি 3 মিনিট এই সময়টা খুব শুনশান নীরবতা। তারপর আবার আসছে, বললেন হ্যাঁ আলহামদুলিল্লাহ কাজ হয়ে গেছে, আপনাদের আর কোনো সমস্যা নেই। তখন ওই যে মহিলা, ওই ভদ্র মহিলা যিনি জিন হাজির করছেন, তখন উনি বলতেছেন যে মেহমান আসছে এত রাতের বেলা, খালি মুখে তো বিদায় দেওয়া যাবে না, তোরাও আসছিস, আচ্ছা কি খাওয়াবি, মেহমানদের কি খাওয়াবি? তখন ওই জিন বলতেছে যে আসছে একজন সম্মানিত লোক, মানে নানাকে বোঝাচ্ছেন, আপনি কি খাবেন বলেন? নানা বলেন যে মিষ্টি খাবো। তখন নাকি ওই জিন বলে যে এই একটা কথা হলো, এত রাতের বেলা এখন মিষ্টির দোকান খোলা পাবো কোথায়? অনেক দূরে যেতে হবে, সময়ও লাগবে অনেক, এত সময় তো আপনাদের নাই, অন্য কিছু বলেন যেন দ্রুত এনে দিতে পারি। তখন নাকি নানা বলেছিলেন যে আঙুর খাবো, কি মনে করেন আঙুরের কথা মনে আসে। তখন নাকি জিন বলে হ্যাঁ এইটা আপনাকে এনে দিতে পারি। এটা বলে নাকি চলে গেল 1 মিনিট পর। তখন ওই জিন বলে আপনার জন্য আঙুর নিয়ে আসছি, আপনারা খান, দোয়া করেন, আপনাদের সমস্যা ইনশাল্লাহ সমাধান হয়ে গেছে। তারপর সালাম দিয়ে চলে গেল। এরপরে ঘরে আলো জ্বালানো হলে এই নানা নানি সবাই দেখতে পেলেন যে কয়েক থোকা আঙুর নিয়ে আসে, একদম ফ্রেশ আঙুর, আঙুরের উপরে হালকা ওই যে ছায়ের মতো বা হালকা কুয়াশা আর একটা পানির একটা আস্তরণ বলে যেরকম হয় ওরকমও আছে, মানে মাত্র গাছ থেকে ছিঁড়ে আনা হয়েছে, এবং আঙুরের পাতাগুলোও কিন্তু আছে। তখন সবাই মিলে ওখানে খেলেন। নানা বলেন যে এত সুস্বাদু আঙুর উনি জীবনে কখনো খান নাই। সবাই মিলে ওখানে খেয়েছিলেন আঙুরগুলো। এরপর বিদায় নিয়েছেন আল্লাহর রহমতে। এরপর থেকে নানির আর কোনো সমস্যা হয় নাই, মাঝখানে একটা সন্তান মারা গিয়েছে। তো এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি নেহান ভাইকে ওনার পাঠানো ঘটনার জন্য। প্রিয় লিসেনার্স, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আজকের এপিসোডে যারা ঘটনা পাঠিয়েছেন, জাহিদ ভাই, নেহান ভাই, আশা করি আপনাদের কাছ থেকে আর অনেক ঘটনা ইনশাল্লাহ আমরা পাবো। প্রিয় লিসেনার্স, ঘটনাগুলো কেমন লেগেছে তা জানিয়ে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। এছাড়া আমাদের ফেসবুক পেজ আর গ্রুপ রয়েছে আপনাদের ভালো লাগলে সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। আমাদের আরেকটি ইউটিউব চ্যানেল রয়েছে আপনার স্ক্রিনে, সেটা লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে একদম উপরের দিকে দেওয়া রয়েছে। সেখানে কিন্তু অমীমাংসিত রহস্য এবং ভয়ের ঘটনা নিয়ে প্রতি রবিবার এবং মঙ্গলবার আমরা এপিসোড আপলোড করি, সেখানে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেখানে যে শুধু অমীমাংসিত রহস্য বা ভয়ের ঘটনা আপলোড করা হয় বিষয়টা এরকম না, আরও বিভিন্ন ধরনের ভিডিও সেখানে আপলোড করা হয়। আমাদের ওই চ্যানেলেও আপনারা যুক্ত হবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের এপিসোড থেকে বিদায় নিচ্ছি। আসছে সোমবার হরর নাইটের নতুন আরও একটি এপিসোডে আপনাদের সাথে ভয়ের ঘটনা শেয়ার করতে আসছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, আইন হাসাদ সেহের থেকে হেফাজত করুন, মানুষ শয়তান জিন শয়তানের যাবতীয় ক্ষয়ক্ষতি থেকে হেফাজত করুন, যতকর ক্ষতি করতে পারে এমন ধরনের যত প্রাণী রয়েছে সেগুলো থেকেও আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, হঠাৎ বিপদ থেকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম।